সুধীমণ্ডলী, শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় নির্মিত বিতর্ক অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থাপনায় আমি তৃজা সিদ্ধা নদী, সহযোগিতায় উম্মে ফাতেমা মিম। আজ বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর কিশোরী এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়। বিষয়ের পক্ষে বলবে রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা এবং বক্তারা হল আহনাফ জারিফ ইফাজ, মোহাম্মদ আহনাফ আল রাফিন ও তাদের দলনেতা ফারহা হোসেন নির্ঝর। বিষয়ের বিপক্ষে বলবে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এবং বক্তারা হল রূপন্তী রেহনুমা, খন্দকার শারিয়া তাসনিম ও তাদের দলনেতা জিএম সিরাজুম মুনির। সুধীবৃন্দ, সম্মানিত বিচারক মণ্ডলীর প্যানেলে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিতার্কিক ফেরদৌস বাপ্পি, বিশিষ্ট বিতার্কিক শামশাদ নওরিন এবং বিশিষ্ট বিতার্কিক হাসিনুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তানিয়া খান। আমি এখন শ্রদ্ধেয় সভাপতিকে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর কিশোরী এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়, চমৎকার এই বিষয়ের উপরে আজকের বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই পক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকার আহনাফ জারিফ ইফাজকে। আজকের বিতর্কের বিষয় শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর কিশোরী ও নারীদের আত্মবিকাশে অন্তরায়। অত্যন্ত সঙ্গত কারণে বিষয়ের পক্ষে আমার ও আমার দলের সুদৃঢ় অবস্থান। চলে যাচ্ছি সংজ্ঞায়নে। রক্ষণশীলতা বলতে আমরা বুঝি দ্রুত পরিবর্তনের বিরোধিতা, অর্থাৎ সমাজে যে সকল প্রয়োগকৃত নিয়মাবলী সমাজে প্রভাবশালী জনগোষ্ঠীকে পরোক্ষ সুবিধা প্রদান করে এবং সমাজে অপেক্ষাকৃত দুর্বল জনগোষ্ঠীর প্রতি অন্যায় হিসেবে প্রতীয়মান হয়, যা পরবর্তীতে একটি সামাজিক রীতি বা ঐতিহ্যের রূপ নেয়। উদাহরণস্বরূপ, পুরুষতান্ত্রিক সমাজে একটি বিশ্বাস প্রচলিত রয়েছে যে স্বামীর দ্বারা শারীরিক আঘাত পেলে স্ত্রীদের মঙ্গল হয়, অথচ এটি কোনো ধর্মগ্রন্থে বলা নেই। আত্মবিকাশ কি তা বুঝতে হলে প্রথমে আমাদেরকে মানুষের যোগ্যতা নির্ধারণের তিনটি মাপকাঠি সম্পর্কে জানতে হবে। তা হলো 1 জ্ঞান, 2 দক্ষতা, 3 অভিজ্ঞতা। মানুষ যখন বিভিন্ন পরিস্থিতিতে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সঠিক ও ভুলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে নিজের জীবনের লক্ষ্য অর্জনে সফল হয়, তখন তাকে আমরা আত্মবিকাশ বলি। একটি রক্ষণশীল সমাজে শিক্ষার একমাত্র উৎস প্রাতিষ্ঠানিক শিক্ষা, এমনকি মূল্যবোধ সত্যেরও একমাত্র উৎস প্রাতিষ্ঠানিক শিক্ষাতেই সীমাবদ্ধ। তাই আমরা আজকে শিক্ষা বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বোঝাবো। মাননীয় সভাপতি, উইকিপিডিয়ার এক তথ্য মতে 2024 সালে বাংলাদেশের নারী সাক্ষরতার হার 73.25%, যা 2011 সালে ছিল মাত্র 50.6%। এই যে নারীরা তারা বর্তমানে আগের চেয়ে বেশি শিক্ষিত হয়েছে, তারা আগের চেয়ে বেশি যোগ্য হয়েছে, তারপরেও তো কেন তারা পিছিয়ে আছে? কেন তাদের সামগ্রিক উন্নয়ন ঘটছে না? কারণ এই রক্ষণশীল সমাজ তাদেরকে মেনে নিতে পারছে না, তাদের উন্নতি তারা মেনে নিতে পারছে না। আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখতে পাই সমাজে সামাজিক এমন রক্ষণশীল সমাজে দুর্বল জাতিগোষ্ঠীর আত্মবিকাশ ঘটেছে সামাজিক আন্দোলনের মাধ্যমে, সামাজিক সচেতনতার মাধ্যমে। মাননীয় সভাপতি, যেসব কারণে রক্ষণশীল সমাজে শিক্ষা আত্মবিকাশের ঘটাতে অবদান রাখতে পারে না তার কিছু কারণ আমি দেখে যাব। প্রথমত, রক্ষণশীল সমাজে যারা শিক্ষা ব্যবস্থা নির্ধারণ করেন তারাই সাধারণত রক্ষণশীল জাতিগোষ্ঠীর হয়ে থাকেন। তাই তারা সমাজে এমন কোনো শিক্ষা প্রবেশ করতে দেন না যা তাদের চিন্তা চেতনার বিপক্ষে যায়। তারা শুধু শিক্ষা ব্যবস্থায় সেই সকল দিকগুলো তুলে ধরে যা তাদের পক্ষে যায়, যার দ্বারা তারা সমাজের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করছে ও শিশু কিশোর কিশোরী ও নারীদের আত্মবিকাশে ব্যাঘাত সৃষ্টি করছে। দ্বিতীয়ত, যদি কোনোভাবে তাদের দ্বারা সমাজের প্রকৃত শিক্ষা প্রবেশ করে তবে তা কেবলমাত্র পুঁথিগত বিদ্যা, অর্থাৎ বই পড়ে পরীক্ষার খাতায় লেখার মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা যদি সামাজিক আন্দোলন দিয়ে প্রজন্ম থেকে প্রজন্ম এই রক্ষণশীল দৃষ্টিভঙ্গিকে বর্জন করতে পারি তাহলে নিশ্চিত এই বঞ্চিত ও অবহেলিত শিশু কিশোর কিশোরী ও নারীদের আত্মবিকাশও একদিন নিশ্চিত হবে। তাই আসুন আমরা সকলে এই অবহেলিত ও বঞ্চিত শিশু কিশোর ও নারীদের আগামীর পথ চলাকে সহজ করে দিই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমরা এবারে ডেকে নেব সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকার রূপন্তী রেহনুমা। সে বিপক্ষে অবস্থান নেবে। বিপক্ষে বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি রূপন্তী রেহনুমাকে।
শুরুতেই প্রতিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তি খণ্ডন করছি। তিনি বলে গেলেন শিশু কিশোর এবং নারীদের আত্মবিকাশের একমাত্র বাধাই নাকি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি। ঠিক তখনই মনে পড়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক উক্তি। তিনি বলেছেন, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। হ্যাঁ মাননীয় সভাপতি, আজ সেই শ্রেষ্ঠ শিক্ষায় নিজেদের সুশিক্ষিত করতে পারলে আমাদের আত্মবিকাশের পথে কারো বাধা হয়ে ওঠা সম্ভবই নয়। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়। বিপক্ষে অবস্থান করছি। বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে প্রথমেই সংজ্ঞায়ন করছি। শিক্ষাহীনতা বলতে বোঝাচ্ছি সুশিক্ষা অর্থাৎ পারিবারিক, সামাজিক, ধর্মীয় এবং নৈতিক শিক্ষার অভাবকে। রক্ষণশীল দৃষ্টিভঙ্গি বলতে প্রচলিত সমাজ ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখা এবং রক্ষণশীল দৃষ্টিভঙ্গির সাথে প্রত্যয় যোগ করে রক্ষণশীল দৃষ্টিভঙ্গিকেই আজ প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। 13 থেকে 17 বছরের সকলকে কিশোর বলছি এবং এর পূর্বের বয়সকে শিশু বলছি, এবং নারী বলতে পৃথিবীর সকল স্ত্রীলিঙ্গকে বোঝাচ্ছি। আত্মবিকাশ বলতে নিজের অন্তর্নিহিত ক্ষমতার বহিঃপ্রকাশকে বলছি এবং অন্তরায় বলতে বোঝাচ্ছি বাধা বা বিপত্তিকে। মাননীয় সভাপতি, আজ প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তার বক্তব্যে বারবার রক্ষণশীল দৃষ্টিভঙ্গিকে একমাত্র বাধা হিসেবে চিহ্নিত করে গেলেন। আর ঠিক সেই জায়গা থেকেই আজ আমাদের বিরোধিতা, কেননা শিক্ষাহীনতার মাধ্যমে রক্ষণশীল দৃষ্টিভঙ্গির সূত্রপাত ঘটেছে। মাননীয় সভাপতি, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নামক সামাজিক ব্যাধির একমাত্র ওষুধই কিন্তু সুশিক্ষা। যে শিক্ষা হতে পারে আপনার পারিবারিক, সামাজিক, ধর্মীয় এবং নৈতিক শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নামক একটি বাধাকে সমাজ থেকে দূর করা সম্ভব। মাননীয় সভাপতি, দরিদ্রতার কারণে শিক্ষাহীনতা যে কত বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তা আমরা দক্ষিণ সুদানের দিকে তাকালেই দেখতে পাই। টিএনটির এক প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে দক্ষিণ সুদানের শতকরা 73% শিশু আজ প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পর্যন্তই পৌঁছাতে পারেনি। যার মূল কারণ কি জানেন বিকল্প প্রতিপক্ষ? যার মূল কারণই হলো দরিদ্রতা। বিকল্প প্রতিপক্ষ আজ যখন একটি শিশু অঙ্কুরে বিনাশ হয়ে যাচ্ছে শুধুমাত্র দরিদ্রতার কারণে, তখন তার প্রাথমিক শিক্ষা সহ অন্যান্য বাধাকে বাদ দিয়ে আপনারা কিভাবে শুধুমাত্র রক্ষণশীল দৃষ্টিভঙ্গিকেই দায়ী করছেন? মাননীয় সভাপতি, এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবারে পক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আহনাফ আল রাফিনকে, রাজুক উত্তরা মডেল কলেজ, ঢাকা। মাননীয় সভাপতি, আজ বিতর্কে চলছে। বিতর্কের বিষয় শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নারী, শিশু, কিশোর কিশোরীর আত্মবিকাশের মূল অন্তরায়। যুক্তিসঙ্গত কারণে তা সমর্থন করছি। মাননীয় সভাপতি, আজ যখন আমার বিজ্ঞ প্রতিপক্ষ আত্মবিশ্বাসের সাথে বলে যাচ্ছেন যে তারা শিক্ষা দিয়ে একটি জাতিকে পরিবর্তন করে দিবেন, তখন তাদেরকে আমি বলতে চাই একজন রক্ষণশীল মানুষ তো আমার পরামর্শই গ্রহণ করতে রাজি হবেন না, শিক্ষা তো দূরের কথা। উদাহরণ হিসেবে আমি যদি বলি, আজ বাংলাদেশের অজপাড়া গায়ের একটি মেয়ে যখন এইচএসসিতে গোল্ডেন A+ পাওয়ার পরেও পড়াশোনা চালিয়ে যেতে তার পরিবার থেকে বাধার সম্মুখীন হয়। বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন, কিভাবে সেই পরিবারটিকে আপনারা বোঝাবেন যে পড়াশোনা সেই মেয়েটির জন্য ঠিক কতটা দরকারি? তারা তো আপনার পরামর্শ গ্রহণ করবে না, শিক্ষা তো দূরের কথা। মাননীয় সভাপতি, আজ আমাদের সমাজে যখন একটি শিক্ষিত নারী একটি শিক্ষিত পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও প্রতিনিয়ত যৌতুকের জন্য নির্যাতনের শিকার হচ্ছে, মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষকে আজ আবারও প্রশ্ন ছুড়ে যেতে চাই, সেই শিক্ষিত মানুষটিকে কিভাবে আপনারা পুনরায় শিক্ষার আলোয় আলোকিত করবেন? আমি জানি না। মাননীয় সভাপতি, একটি ফুলের মতো শিশু যখন প্রথমবার বিদ্যালয়ে যায় এবং সে পড়ে, সকল জাতি সমান, সকল জাতিরই সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু ঠিক তারপরই মাননীয় সভাপতি, যখন সে দেখে তার শ্রেণীকক্ষের একটি ছেলে, একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে তার শারীরিক অবয়বের ভিন্নতার কারণে নানা মানুষের কাছে নানা কথা শুনছে, তার মনে এই ধারণাটি গেঁথে যায় এটি হয়তো স্বাভাবিক, তার সাথে তো এমন আচরণই করতে হবে। তাই মাননীয় সভাপতি, ঠিক এই পারিপার্শ্বিক অবস্থার কথাই আমরা বলছি, যে কারণে শিক্ষা প্রভাবহীন। মাননীয় সভাপতি, আজ আমার বিজ্ঞ প্রতিপক্ষ যখন খুব সুন্দরভাবে বলে গেলেন তারা পারিবারিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে একটি সমন্বয় সৃষ্টি করে তারা রক্ষণশীলতাকে দূর করবেন, তার আত্মবিকাশ ঘটাবেন, তখন আমি বিজ্ঞ প্রতিপক্ষকে দেখিয়ে দিতে চাই, আপনারা যদি একটি রক্ষণশীল সমাজে যান, একটি রক্ষণশীল পরিবেশে যখন আপনারা যাবেন, কিংবা একটি রক্ষণশীল পরিবারে যখন আপনারা যাবেন, অবশ্যই তাদের পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা সবকিছুই রক্ষণশীল হবে, যার ফলে ঘুরে ফিরে আপনারা একটি শিক্ষিত জাতি পাবেন কিন্তু রক্ষণশীলতায় মোড়া, যার ফলে আত্মবিকাশ কোনোদিনও হবে না। মাননীয় সভাপতি, আজ যখন আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন একটি শিশু অঙ্কুরে বিনষ্ট হচ্ছে, মাননীয় সভাপতি, তারা হয়তো ভুলে যাচ্ছেন অঙ্কুরে বিনষ্ট হওয়ার পিছনে মূল কারণ হয়েছে রক্ষণশীল সমাজ। তাই বিজ্ঞ প্রতিপক্ষ কেনই বা আপনার এই সত্য থেকে দূরে থাকবেন? আসুন সুর মিলে বলুন, নয় শিক্ষাহীনতা, আত্মবিকাশের অন্তরায় কেবলই রক্ষণশীলতা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি খন্দকার সারিয়া তাসনিমকে।
আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি। হ্যাঁ মাননীয় সভাপতি, আজ প্রতিপক্ষের বক্তব্য শুনে মনে হচ্ছে সকালবেলার পাখির মতো নিজের আত্মবিকাশের অভিপ্রায় আমার অধরাই থেকে যাবে। কেননা তারা বারবারই রক্ষণশীল দৃষ্টিভঙ্গিকে শিশু, কিশোর এবং নারীদের আত্মবিকাশের একমাত্র অন্তরায় হিসেবে ব্যাখ্যা করছেন, যেখানে কিনা শিক্ষাহীনতার মাধ্যমেই রক্ষণশীল মনোভাব তৈরি হয়ে আমাদের আত্মবিকাশের পথকে রোধ করে দিচ্ছে। প্রথমে প্রতিপক্ষের প্রথম ও দ্বিতীয় বক্তার যুক্তি খণ্ডন করছি। দ্য কোয়ালিটি স্টাডি অন স্ট্রিট চিলড্রেন ইন বাংলাদেশ 2024 শীর্ষক এক প্রতিবেদনে উঠে এসেছে বর্তমানে এদেশে প্রায় 50 লাখ পথ শিশু ও কিশোর রয়েছে যারা তাদের মৌলিক অধিকার থেকেই বঞ্চিত। সেই সাথে মাননীয় সভাপতি, তাদের 85% মাদকাসক্ত। এর কারণ কি জানেন বিজ্ঞ প্রতিপক্ষ? এর কারণ শিক্ষাহীন, অসচেতন, দরিদ্র পরিবার। মাননীয় সভাপতি, তাহলে কি আজ আমরা এই 50 লাখ শিশুকে বাদ দিয়েই আমাদের ভবিষ্যৎ আলোকিত করব, নাকি তাদের আলোর পথে ফিরিয়ে আনার চেষ্টা করব? তাদের আত্মবিকাশের জন্য প্রয়োজন উপানুষ্ঠানিক শিক্ষা, প্রশিক্ষণ এবং উন্মুক্ত স্কুলের ব্যবস্থা। মাননীয় সভাপতি, উইকিপিডিয়ার এক তথ্য বলছে বর্তমানে আফ্রিকার নাইজারে সাক্ষরতার হার মাত্র 20%। অন্যদিকে ফিনল্যান্ডের জনগণ শতভাগই শিক্ষিত। একদিকে যেমন নাইজারের জনগণ নিজেদের সুশিক্ষার অভাবে কুসংস্কারে আচ্ছন্ন করে রেখেছে, ঠিক অন্যদিকে ফিনল্যান্ডের জনগণ নিজেদের সুশিক্ষার মাধ্যমে বিশ্ব দরবারে একটি সুখী এবং উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এই জায়গা থেকে আবারও প্রমাণ হয়ে যায় আজ শিক্ষাহীনতার ফলেই সমাজের রক্ষণশীলতা জন্ম নিচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ এই অসচেতন সমাজ 50% নারীকে 18 বছর বয়স পেরোনোর পূর্বেই পাত্রস্থ করছে, যার ফলে নারীরা নিজেদের বিকাশ ঘটাতে পারছে না। এর কারণ হিসেবে হয়তো বা আপনারা বলবেন রক্ষণশীল দৃষ্টিভঙ্গি। প্রতিপক্ষের যুক্তির প্রেক্ষিতে বলছি, এর কারণ রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নয়, এর কারণ শিক্ষাহীন, অসচেতন সমাজ। কেননা আজ শিক্ষাহীনতার ফলেই রক্ষণশীলতা তৈরি হচ্ছে। তাই আজ সমাজ থেকে যদি শিক্ষাহীনতা দূর করা যায়, তবেই দূর হবে অসচেতনতা, দূর হবে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নামক ব্যাধি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবারে বিষয়ের পক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকার ফারহা হোসেন নির্ঝরকে। এ দলের দলনেতা ফারহা হোসেন নির্ঝর। বর্বর ব্রিটিশ শাসনের দাপটে যখন নুয়ে পড়েছিল বাঙালি জাতির মস্তক, যখন ভেঙে গিয়েছিল তাদের মেরুদণ্ড, তখন এলোমেলো বাবরি চুল দুলিয়ে বজ্র কণ্ঠে গর্জে উঠেছিল এক বালক। শাসকের চোখে চোখ রেশে বলেছিল, আমি ঝুরঝটি, আমি এলোকেশো ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রী। 19 শতকে আমাদের সমাজে শিক্ষার প্রচলন থাকলেও তখন কাজী নজরুল ইসলামের থেকে বৃহৎ ডিগ্রিধারী তথাকথিত আরও অনেক শিক্ষিত লোক সমাজে ছিল, কিন্তু তাদের এই শিক্ষা বিকাশিত করতে পারেনি বাঙালির মুক্তির চেতনাকে। বাঙালির এই ভীতু জাতিকে পরিণত করতে পারেনি এক সাহসী জাতি রূপে। কিন্তু কাজী নজরুল ইসলামের মতন একজন সশিক্ষিত যুবক মাত্র 22 বছর বয়সে কারাগারে বসে এরকম অসাধ্য সাধন করতে পেরেছিলেন। এছাড়াও বাঙালিদেরকে আলোকিত করে গেছেন প্রীতিলতা ওয়াদ্দেদার ও মাস্টারদা সূর্যসেন সহ আরও অনেকে। ইতিহাসের পাতায় যদি লক্ষ্য করি, তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহাত্মা গান্ধীর মতন আরও অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব আছেন, যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হওয়ার পরেও ইতিহাসের পাতায় তাদের মনে করা হয় তাদের আলোকিত মনন, সততা ও বৈষম্য বিরোধী দৃষ্টির জন্য, যা তারা পরবর্তীতে সকলের মাঝে ছড়িয়ে দিয়েছেন এবং এগুলো তারা অর্জন করেছেন নিজেদের প্রচেষ্টায়। অ্যারিস্টটল এ বিষয়ে বলেছেন, এডুকেটিং দ্য মাইন্ড উইদাউট এডুকেটিং দ্য হার্ট ইজ নো এডুকেশন অ্যাট অল। অর্থাৎ আত্মাকে শিক্ষিত না করে মস্তিষ্ককে কোনো শিক্ষা দেওয়াই ব্যর্থ। আত্মাকে শিক্ষিত না করতে পারলে সে জাতি কখনো শিক্ষিত হতেই পারবে না, এবং এর জন্য প্রয়োজন সেই হৃদয় থেকে সকল কুসংস্কার এবং রক্ষণশীলতার বেড়াজল মুক্ত করা, সেই হৃদয়কে সকল পরিবর্তন মেনে নেওয়ার জন্য তৈরি করা, এবং যেটা আমাদের বর্তমান সমাজে রক্ষণশীলতার ফলে সম্ভব হচ্ছে না। রক্ষণশীলতার ফলে প্রতিদিন হাজারো নারী একটি ঘরে নানাভাবে নির্যাতিত হচ্ছে। এর জন্য আমাদের এই নারী এবং শিশু কিশোরদের আত্মবিকাশে সর্বপ্রথম রক্ষণশীলতা দূর করতে হবে, এবং এরই ফলে আমরা নিশ্চিত করতে পারবো তাদের বিকাশ। পরিশেষে মাননীয় সভাপতি বলতে চাচ্ছি যে প্রতিটি সমাজে, প্রতিটি বিশ্বে গড়ে তুলতে হবে আমাদের সকলের উন্নয়নের পথ, সহজ করে দিতে হবে নারী এবং শিশু কিশোরদের জাগরণের পথ। ধন্যবাদ। এবারে বিপক্ষে বলবেন GM সিরাজুম মুনির, বিপক্ষ দলের দলনেতা। যদি জাতি হয় শিক্ষাহীন, তবে কি করে আলোকিত হবে জাতির ভবিষ্যৎ? যদি জাতি না হয় সুশিক্ষিত, তবে কি করে গড়ে উঠবে সোনার বাংলা? প্রথমে শুরু করছি বিজ্ঞ প্রতিপক্ষের যুক্তি খণ্ডনের মাধ্যমে। প্রতিপক্ষের দাবি, সমাজে নারী, শিশু, কিশোরদের ভূমিকা রাখার একমাত্র বাধা হলো
রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, অথচ এটি কিভাবে শিক্ষাহীনতা, দরিদ্রতা, অসচেতনতাকে ছাপিয়ে আরো বড় কারণ হয়ে উঠল তা আমার বোধগম্য নয়। বিজ্ঞ প্রতিপক্ষ, এই তো বিংশ শতাব্দীর কথা। আমরা পেয়েছি বেগম রোকেয়াকে, পেয়েছি স্বর্ণকুমারী দেবীকে, পেয়েছি কুসুম কুমারী দাসকে। বিখ্যাত ঠাকুর পরিবার থেকে এসেছিলেন স্বর্ণকুমারী দেবী, সেই পরিবার থেকে যেখানে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন বিশ্ববিখ্যাত সাহিত্যিক। মাননীয় সভাপতি, কবি কুসুম কুমারী দাসের মতো একজন দেশ বরেণ্য ব্যক্তিত্বের সন্তান কবি জীবনানন্দ দাশ। বিজ্ঞ প্রতিপক্ষের যুক্তি প্রেক্ষিতে বলছি, বেগম রোকেয়ার পিতা শিক্ষিত হলেও সুশিক্ষা এবং সচেতনতা তার মাঝে ছিল না। অপরদিকে বেগম রোকেয়া সুশিক্ষিত এবং প্রগতিশীল ভাই বোন ও স্বামীর উৎসাহ প্রদান এবং অবদানের জন্যই তিনি নারী শিক্ষার পথিকৃৎ হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিলেন। মাননীয় সভাপতি, আজ বেগম রোকেয়া শুধুমাত্র একটি নাম নয়, বেগম রোকেয়া এমন একটি আলোকিত নক্ষত্র যার নির্দেশিত পথ ধরে আজ হাজারো নারী আলোর পথ দেখছেন। মাননীয় সভাপতি, সমাজে নারীরা নৈতিক শিক্ষাহীন ব্যক্তিদের কর্মকাণ্ডে নিরাপত্তাহীনতায় ভোগেন। কোনো সুশিক্ষিত মানুষই নারীদের অসম্মান করেন না। সুতরাং সমাজ যদি সুশিক্ষিত হয় তবে নারী, শিশু, কিশোর পাচারের মতো হীন ও ঘৃণিত কাজ সমাজে হয় না। আজ আমরা যে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি তা অবশ্যই আমাদের পরিবারের সচেতন সহযোগিতার ফলেই সম্ভব হয়েছে। মাননীয় সভাপতি, যে দেশে নারীরা আজ ট্রেন, প্লেন, বাস চালাচ্ছেন, ফুটবল, ক্রিকেট খেলছেন, প্রতিরক্ষা বাহিনীগুলো সহ দেশের সমস্ত খাতে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে সমান ভূমিকা রাখছেন, সে দেশের জন্য রক্ষণশীলতা এত বড় বাধা হয়ে উঠল কি করে? তাই আসুন আর তর্ক বিতর্ক না করে উপস্থাপিত এই পারস্পরিক সমঝোতার মাধ্যমে আমরা একই সঙ্গে বলি, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নয় বরং শিক্ষাহীনতাই সমাজে নারী, শিশু, কিশোরদের আত্মবিকাশের অন্তরায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা এতক্ষণ পক্ষে বিপক্ষে বিতার্কিকদের কথা শুনলাম। দুপক্ষই অত্যন্ত সুন্দরভাবে তাদের বক্তব্য, যুক্তি, তর্ক উপস্থাপন করেছেন। সম্মানিত বিচারক মণ্ডলী তাদের প্রজ্ঞা, অভিজ্ঞতা দিয়ে বিচার কার্য সম্পন্ন করছেন। আমরা আজকের বিতর্কের ফলাফল কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করব, তবে তার আগে আজকের বিতার্কিকদের বক্তব্য এবং সার্বিক বিষয়াদি নিয়ে মূল্যায়ন করবেন সম্মানিত বিচারক শামসাদ নওশীন। শিশু, কিশোর, কিশোরী এবং নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় নির্মিত বিতর্ক অনুষ্ঠানে আমরা যে তর্কযুদ্ধটি দেখলাম সেটি হয়েছে আসলে শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু, কিশোর, কিশোরী এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়। এই বিষয়ের উপরে যে তর্কযুদ্ধে নেমেছেন, পক্ষ দলে ছিলেন রাজুক উত্তরা মডেল স্কুল কলেজ ঢাকা এবং বিপক্ষে ছিলেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। তো আসলে আমরা যেটি প্রথমেই দেখেছি যে শিক্ষাহীনতার বিষয়টির যেই আমরা মূল্যায়ন করা এবং শিক্ষাহীনতা বিষয়টি অবতারণা করা, শিক্ষাহীনতা এখানে বিভিন্ন ধরনের হতে পারে। একটা হতে পারে নৈতিক শিক্ষা, একটি হতে পারে যেটা আপনারা বলেছেন বিপক্ষ দল, প্রাতিষ্ঠানিক শিক্ষা, এখানে কুশিক্ষা থাকতে পারে, এখানে অশিক্ষা থাকতে পারে। তো সেই বিষয়গুলো যে অবতারণা করা, পক্ষ দল থেকে কিন্তু আমরা সেই বিষয়টি পাইনি, যেটা বিপক্ষ দল একদম এক্স্যাক্টলি বলেছেন, তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা বলেই ধারণা করছেন শিক্ষাহীনতাকে। এবং এখানে যে চমৎকার বিষয়টি অবতারণা করা হয়েছে, সেখানে শিক্ষাহীনতা এবং রক্ষণশীলতা এ দুটি কিন্তু আমরা সমাজে দেখি প্রভাব ফেলছে। তো যা হোক, তারপরেও এই দুটি স্কুল যে এত সোশ্যাল মিডিয়ার যুগে, আমি খুবই খুশি যে সোশ্যাল মিডিয়ার যুগে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং এত সুন্দর তথ্য দিয়েছেন এবং খুবই ধারাবাহিক তথ্য দিয়েছেন। সেগুলোর প্রতি আমি আসলে আন্তরিকভাবে অভিবাদন জানাই স্কুল কর্তৃপক্ষকে। এবং একই সাথে কিছু ছোট্ট ভুল ত্রুটি ছিল যেটা আমার চোখে লেগেছে, আমার মনে হয় আমাদের বিচারক মণ্ডলীও সেটা আমার সাথে সহমত পোষণ করবেন, যে বিপক্ষ দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা তারা আসলে চোখে চোখ রেখে কথা বলাটা একটু তাদের এখানে আমি কম দেখেছি এবং তারা আসলে পড়ছিলেন, যেটা আমরা বিতর্কে আসলে দেখি যে এই ধরনের কাজ আমরা করি না। এখানে বিপক্ষ দলের নৈতিক শিক্ষার সংজ্ঞায়ন তারা করেনি, হঠাৎ করে একটি অবতারণা করেছেন। তো আমার মনে হয় এই বিষয়গুলো যদি নৈতিক শিক্ষা বলতে কি বোঝায়, এগুলো আনলে আমার মনে হয় যে আরও বেশি ভালো হতো। এবং আরেকটা বিষয় যেটা তত্ত্বের অভাব আমরা দেখেছি, পক্ষ দলে কিছু ঘাটতি ছিল তত্ত্বের।
হ্যাঁ আমাদের কি ধরনের আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করেছি সে বিষয়গুলো আসলে আমাদের মনে হয় যে আরও থাকলে ভালো হতো। তারপরও বলবো এই সমাজে এই অবস্থায় এসে আমরা আসলে খুব সুন্দরভাবে একটা তর্কযুদ্ধ উপভোগ করলাম এবং আমি সাধুবাদ জানাই এবং আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি ছোট্ট করে একটু বলতে চাই যে বিতর্কের বিষয় যেটি নির্ধারণ করা হয় খুবই যুগোপযোগী একটি বিষয় আজকে আমরা পেয়েছি, শিক্ষাহীনতা নয়, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি, শিশু, কিশোর কিশোরী এবং নারীদের আত্মবিকাশের অন্তরায়। আমাদের বিপক্ষে যারা বলেছেন বা পক্ষে যারা বলেছেন সবাই খুব সুন্দরভাবে, কেউ কাজী নজরুল ইসলামের উদাহরণ তুলে ধরেছেন। তারপরও আমরা বলবো যে শিক্ষা এবং দৃষ্টিভঙ্গি দুটো কিন্তু খুব পাশাপাশি অবস্থান করে। শিক্ষা যদি আমরা না পাই আমাদের দৃষ্টিভঙ্গি বদলায় না, আবার আমার দৃষ্টিভঙ্গি যদি শিক্ষা পর্যন্ত যাবার অবকাশ না দেয় তাহলে কিন্তু আমরা শিক্ষা পর্যন্তই যেতে পারি না। দুটো কিন্তু খুব পরিপূরক। তবে দুপক্ষেরই বক্তব্য আমার কাছে খুব ভালো লেগেছে, সত্যি বলবো সবাই খুব চমৎকার করে বলেছেন। আমাদের সম্মানিত বিচারক যেটা বললেন যে উচ্চারণ, বাচনভঙ্গি এবং আই কন্ট্যাক্ট, যেটা চোখে চোখ রেখে যেটা কথা বলা, অনেকেই হয়তো দেখেছি শুধুই সভাপতির দিকে তাকিয়ে কথা বলছেন, কিন্তু তা নয়, আপনি দর্শকদের দিকেও তাকিয়ে কথা বলতে হবে বা প্রতিপক্ষকে যার কথাটি আপনি খণ্ডন করছেন, যার যুক্তিটি খণ্ডন করছেন তার দিকে সরাসরি আই কন্ট্যাক্টেও আপনাকে কথা বলতে হবে। তো আমি দুপক্ষের সমস্ত বিতার্কিকদেরকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ফলাফল যাই আসুক, আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের হাতে আজকের যে সুন্দর বিতর্ক অনুষ্ঠানটি আমরা দেখলাম তার ফলাফল এসে পৌঁছেছে। আমাদের আজকের বিজয়ী দল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজকের শ্রেষ্ঠ বক্তা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের রূপন্তী রেহনুমা ও জিএম সিরাজুম মুনির, যৌথভাবে দুজনে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন। আমি বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বক্তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সুধীবৃন্দ, আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠান দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন দুপক্ষের বিতার্কিকদেরকে। ধন্যবাদ।